এমনিতেই আমাকে যে ট্রমা দিচ্ছে, ওর মৃত্যুটা আমাকে আসলে মানে পাথরই বানায় ফেলছে একরকম। এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনারা গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটাকে জাজ করতেছেন। একটা পৃষ্ঠা পড়েই পুরো গল্পটা সম্পর্কে আপনারা আপনাদের মনের মতো করে যা খুশি বলতেছেন। পাতার এক পাশ পড়ে আরেক পাশ পড়বেন, এটা তো হয় না। আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমন ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে। আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। পুলিশ ধরে নিয়ে গেলে ওকে, আমি সেটা আইনিভাবে ফেস করব, কিন্তু এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয় নাই। 16 বছর সংসার করছি, 16 বছর একটা শত্রুর সাথেও যদি কেউ এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তার চেহারাটা দেখার জন্য ছটফট করে মানুষ। আর আমার বউ ছিল, আমি ভালোবাসা তার বিয়ে করছি, ওই মানুষটা মারা গেছে, তার শেষবারের মতো তার চেহারাটা আমি দেখবো না? আমারও মনে হয় যে আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি, বাট ওই মুহূর্তে যখন রিজিকের ফেসটা আমার চোখের সামনে আসে না, আমি নিজেকে শক্ত না করা ছাড়া আমি কোনো উপায় দেখি না। কারণ এখন আমার কাছে সবচেয়ে ম্যাটার করে রিজিকের লাইফ। ইকরা নাই, ওকে আর ফিরায় আনা কোনোদিন সম্ভব না। আমার কাছে এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে রিজিকের জীবনটা। আপনারা না রিজিককে ভালোবাসেন, আপনারা না রিজিককে নিয়ে অনেক কনসার্ন। এই যে এত এত গালি আর হেট্রেড আমাকে নিয়ে, এত কিছু, সবকিছুর অ্যান্সার আপনাদেরকে আমি দিব। তার মধ্যে একটা জিনিস আমাকে একটু হলেও স্বস্তি দিছে, সেটা হচ্ছে যে আপনারা রিজিককে নিয়ে অনেক কনসার্ন। তাহলে রিজিক তার বাবা হারাইলে আপনারা খুশি হবেন? ওই টিকিটটা ছাড়াও অন্য কোনো টিকিটে আসলেও আমাকে দেরি করে আসতে হইতো। সো সবচেয়ে ফাস্টেস্ট টিকিট ছিল এটাই, বাংলাদেশ বিমানের কাঠমান্ডু টু ঢাকা, বাংলাদেশ বিমানের কাঠমান্ডু টু ঢাকা। দেখেন এখানে লেখা আছে 1 মার্চ। এই যে 1 মার্চ, আমি টিকিট কেটে ইমিগ্রেশন পার করেও চলে আসছি। তারপরে যেটা হয়েছে, আমার কাছে ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টে এভরিথিং ওয়াজ রেডি। আমি ঢুকা মাত্রই আমাকে হিট করবে বা আমাকে পুলিশের হাতে পড়ার আগেই আমাকে যা করার করবে। তো ওই অবস্থায় তো আমি দেশে ঢুকবো না। এবং এর সাথে শুধু আমার কাছের মানুষজনই যে জড়িত তা না, আর অনেক মানুষজন জড়িত। আমি পুরোটা না বলি, কাউকে ছোট করতে চাই না বা কাউকে আমি এখনই দোষ দিতে চাই না। তো আমি যখন বুঝতে পারলাম যে আমি দেশে আসা মাত্রই আমার উপর অ্যাটাক হবে এবং এটা হিতের বিপরীত হবে, এবং এখন মব হলে যেটা হয় যে পুলিশও আসলে অনেক সময় নিরুপায় হয়ে যায় সিচুয়েশনে, ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য যে আমার কিছু হইলে এখন আমার ছেলের কি হবে, আমার ছেলে তো আমার পথ চেয়ে বসে আছে, ওই ব্যাপারটা যখন আমি জানতে পারি, ক্লিয়ারিফাই হই, তখন আমি ইমিগ্রেশন ক্রস করার পরেও আমি অফলোড হই। দেখেন এখানে রিজেক্টেড লেখা আছে, অফলোড হওয়ার। তো এই ছিল রিজন। আর যারা বলতে চাচ্ছেন যে আমি আসি নাই, আমার আসার ইচ্ছা নাই, দেখার ইচ্ছা নাই, খুবই বুলশিট কথা এবং ভুল কথা। আমার বউ মারা গেছে, যার সাথে আমি 16 বছর কাটাইছি, যারা আমি ভালোবেসে বিয়ে করছি, যাকে আমি ভালোবাসছি, তার শেষ মুখটা আমি দেখতে আসবো না। এটা শুনতে পাইলেও বা এটা শোনার পরও আসলে আমার কলিজাটা কাঁপা ওঠে, আমার ছটফট করে। আমি যখন আপনাদের রিলস দেখি, আমি যখন আপনাদের ভিডিও দেখি যে কবরে শোয়ানো হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে,
লাশের গাড়ি যাচ্ছে, ভাই আমি ঠিক থাকতে পারি না। আমার ভেতরটা যে কেমন ছটফট করে আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারবো না। এটা বুঝানোর সাধ্য কারো নাই, যার যায় সে বুঝে, বিশ্বাস করেন, যার যায় একমাত্র সে বুঝে, আর কেউ না। ইকরা শুরু থেকেই, আমাদের সম্পর্কের শুরু থেকেই অনেক সন্দেহপ্রবণ ছিল, আর এই সন্দেহ প্রবণতার কারণে আসলে আমাদের সম্পর্কটা বেশ টক্সিক হয়ে গেছিল। আর এই টক্সিসিটির মধ্যেও আমরা আসলে সংসারটা চালায় যাচ্ছিলাম। এই যে মানুষটা চলে গেল আমাদেরকে রেখে, এই যে মানুষটা মারা গেল, আমার সহধর্মিনী, ওরে নিয়ে আসলে আমার কতটুকু বলা উচিত আমি আসলে জানি না, কিন্তু সময় চলে আসছে, অনেক কিছু আপনাদেরকে আসলে জানানো উচিত, আপনাদেরকে জানাইতে হবে আমার, কারণ আপনারা একতরফা ভেবে যাচ্ছেন বিষয়টাকে। ওর কিছু বদভ্যাস ছিল, ওর জেনুইন কিছু বদভ্যাস ছিল যেগুলো আসলে ওকে আরো ক্রেজি করে ফেলছে, যেগুলো ওকে আরো মানে এমনি তো বাইরের মানুষ থেকে ট্রিগার্ড হইতো, ওই জিনিসগুলো ওকে আরো পেয়ে বসতো আর কি। এই বিষয়গুলো আসলে আমি জাস্ট মুখের কথা বলতেছি না, আমার কাছে প্রমাণ আছে। ইভেন আমি আপনাদেরকে এগুলো সব শেয়ার করব পরের ভিডিওতে উইথ ডকুমেন্টস এন্ড অল। ইকরা ট্রিগার্ড হইছে, কিন্তু সেটা আমি করি নাই। ইকরা ট্রিগার্ড হইছে আমারই কিছু ভাই ব্রাদার, কিছু কাছের মানুষ, যারা ওর আমার দুজনেরই কমন সার্কেল, যাদের সাথে ইকরার আমি দুজনই খুব ইন্টিমেট ছিলাম। ওরা ডে বাই ডে ওকে ট্রিগার করে করে আজকে এই জায়গায় নিয়ে আসছিল। এবং এই মানুষগুলা তো থার্ড পার্সন আমার জীবনে। একটা সংসার তখনই টক্সিক হয় যখন বাইরের মানুষরা ওই সংসারের মধ্যে ইনভলভ হওয়া শুরু করে, বাইরের মানুষগুলা ওই সংসারে হাজবেন্ডকে বা ওয়াইফকে ট্রিগার করা শুরু করে। তো এই মানুষগুলা সম্পর্কে আমি পরে অন্য একটা ভিডিওতে হয়তো বলবো, বা এই মানুষগুলো সম্পর্কে ওরা যারা নিজেদেরকে কাকরাইল মসজিদের ইমাম সাহেব মনে করে আমার সংসারে ইন্টারফেয়ার করছে, তাদেরকে নিয়ে পরে কথা বলবো উইথ প্রুফ। কিন্তু এখন আসলে আমি এইসব বিষয়ে বা অন্য কাউকে এক্সপোজ রিভিল করার মতো আসলে মেন্টাল পরিস্থিতিতে নাই। আমি কতটুকু গুছায় কথা বলতে পারতেছি আমি সেটাও জানি না, কিন্তু আমি ইকরাকে সুইসাইড করতে ট্রিগার করি নাই, শি ওয়াজ ট্রিগার্ড। এবং এই বিষয়টা আপনারা, আমি যে স্ক্রিনশটগুলো প্রোভাইড করব, ওই স্ক্রিনশটগুলো দেখলে আপনারা বুঝবেন, যেখানে একটিবারের জন্য আমি ওকে কোথাও বলি নাই যে আমি ওর সাথে থাকবো না। আর আমার পুরো কনভারসেশনে আমি কখনো ওকে গালিগালাজ করি নাই, আপনারা সেটা পাবেন না। বরঞ্চ ও আমাকে অনেক গালিগালাজ করছে, অনেক উল্টাপাল্টা কথা বলছে, অনেক থ্রেট দিচ্ছে, অনেক কিছু করছে। তো আমি ট্রিগার করি নাই, আমি অন্তত চাই নাই যে ও সুইসাইড করুক। আমার কাছে ইকরা শুধু আমার ওয়াইফ ছিল না, আমার কাছে এত টক্সিসিটির পরে এসেও ইকরা আমার কাছে আমার সন্তানের মা ছিল। এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল। আপনাদের আরেকটা বড় প্রশ্ন বা জানার ব্যাপার ছিল যে ইকরার মৃত্যুর আগে ওর ভিডিও কলে ও এমন কি দেখছে বা আমি এমন কি বলছি ভিডিও কলে যে কারণে ও বাধ্য হয়েছে সুইসাইড করতে। আপনাদেরকে যে স্ক্রিনশটটা দিব, ওই স্ক্রিনশটটাতে আপনি নিচে গেলে দেখতে পারবেন যে একটা কনভারসেশনের পরে ওর সাথে আমার একটা 22 সেকেন্ডের ভিডিও কল। ওই 22 সেকেন্ডের ভিডিও কলটার বিষয় বলি। ও আমাকে কল দিচ্ছে, আমি ফোনটা ধরছি, ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। তো ওর ওই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ঘাবড়ায় গেছি, আমি ভয় পেয়ে গেছি যে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিছি যে ম্যাডাম পাগলামি করতেছে, ম্যাডাম রে তাড়াতাড়ি যা দেখ ম্যাডাম কি করতেছে, তাড়াতাড়ি পাগলামি করতেছে। ওই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার সময় আমার ফোনে ওই কথা বলা অবস্থাতে আরেকটা ভিডিও কল আসছে। অ্যাসিস্ট্যান্টকে আমি হোয়াটসঅ্যাপে কথা বলতেছিলাম, মেসেঞ্জার আমার কলটা, ভিডিও কলটা আবার আসছে ইকরার থেকে। তো অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে বলতে ওই কলটা রিসিভ করতে পারি নাই। অ্যাসিস্ট্যান্ট ততক্ষণে ম্যাডামের ওখানে গেছে, আর আমার কলটা যেহেতু আমি ধরতে পারি নাই, তারপর আমি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা শেষে আমি নিজে কল ব্যাক করছি। তারপর আর ওই কল ওখান থেকে আর কখনো রিসিভ হয় নাই। তো আমার কথা হচ্ছে যে আমার কথা ভাবে নাই, মানলাম। আমার ছেলেটা রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, নক করছে, বলছে যে মা দরজা খুলো, মা দরজা খুলো,
রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? রিজিকের প্রতি কি ওর একটু মায়া কাজ করে নাই রিজিকের কথাটা শোনার পরে? তো এই ভিডিও কলের বিষয়টাও আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম। আই হোপ আপনারা স্ক্রিনশট দেখলে বুঝতে পারবেন। এবার আসেন নেপালের শুটিং প্রসঙ্গ। নেপালে কি আমি এই প্রথম জীবনে শুটিং এ আসছি? এর আগে আমি নেপালে শুটিং করছি, এর আগে আমি মালয়েশিয়াতে শুটিং করছি, থাইল্যান্ডে শুটিং করছি, সুন্দরবনে শুটিং করছি, দেশে মানিকগঞ্জ, কক্সবাজার, কত জায়গায় কত আউটডোরে শুটিং করছি। তিথিও ছিল অনেক শুটিং এ। ওইসব শুটিং এও কিন্তু আমার আশেপাশের মানুষগুলা যারা প্রিটেন্ড করতো যে তারা আমার শুভাকাঙ্ক্ষী, বাট অ্যাকচুয়ালি তারা আমার শুভাকাঙ্ক্ষী না, ওই মানুষগুলা কিন্তু তখন ইকরাকে অনেক ট্রিগার করতো। কই, তখন তো ইকরা এই ধরনের কোনো স্টেপ নেয় নাই, তখন তো আত্মহত্যা করে নাই। আপনারা ইকরার আর ইকরার বান্ধবীর স্ট্যাটাস, সরি কি বলে ওটাকে, স্ক্রিনশট বোধহয় পড়ছেন। ওখানে কিন্তু ইকরা নিজেই স্পষ্ট লিখছে যে ও এইসব মানুষের কথাবার্তা নিতে পারতেছে না। গত 3 বছর ধরে ও এইসব মানুষের ট্রিগার আর সহ্য করতে পারতেছে না। ও নিজের কথা ও নিজে লিখছে, আপনারা পড়ছেন। তো কিভাবে বলেন যে আমার ইকরাকে আমি মেরে ফেলছি? আমার ইকরাকে এইসব মানুষ মেরে ফেলছে, এরা মেরে ফেলছে ট্রিগার করতে করতে, ওর কান ভরতে ভরতে। ইকরা ওয়াজ সো সফট হার্টেড। ও বাইরে থেকে অনেক শক্ত, কিন্তু ভেতরে খুব নরম একটা মানুষ ছিল। ওকে খুব সহজে ম্যানিপুলেট করা যেত। ও মানুষের কথা বিশ্বাস করত, কারণ ও খুব সহজ সরল ছিল। তো এই আশেপাশের মানুষগুলো এই সুযোগটাই আসলে কাজে লাগাইছে, আশেপাশের মানুষগুলো এই চান্সটাকেই আসলে ইউটিলাইজ করছে। এই নেপালে শুটিং এর আসার কিছুদিন আগে আমার নিজেরও বার্থডে ছিল। আমার বউ সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিচ্ছে, আমার ছেলে নিজের হাতে সাজাইছে, বাসায় আমার বার্থডে সেলিব্রেট করছে। তাইলে কি আমার বউ ডিপ্রেশনে ছিল? ডিপ্রেশনে থেকে আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিয়ে আমার বার্থডে সেলিব্রেট করছে। ওই ছবিগুলো তো ফেসবুকে আছে, কিছুদিন আগের ছবি। আর নেপালের যে বিষয়টা, তার আগে বলি যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের যখন কারো জন্মদিন থাকে সেটের, সেটা যেই হোক, সেটা হিরো হোক, হিরোইন হোক, ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, একটা মেকআপ আর্টিস্ট হোক বা একটা প্রোডাকশন বয় হোক, আমাদের শুটিং সেটে যখন কারোর জন্মদিন থাকে, আমরা সবাই শুটিং টিম থেকে, শুটিং ইউনিট থেকে তার জন্মদিনটা সেলিব্রেট করার চেষ্টা করি। কারণ আমরা সবাইকে ফ্যামিলি মেম্বার মনে করি। কেক কাটি ওই মানুষটাকে খুশি করার জন্য। তো ওই শুটিং এর মধ্যে, নেপালের শুটিং এর মধ্যে তিথির জন্মদিন, একটা অ্যাক্টরের জন্মদিন, আমাদের নায়িকার জন্মদিন, ওইটা কেক কেটে সেলিব্রেট করাটা কি দণ্ডনীয় অপরাধ আমার জন্য? আর আমি তো সেলিব্রেট করি নাই, আমার তো সেলিব্রেশন ছিল না, পুরো ইউনিট সবকিছু অ্যারেঞ্জ করছে। আমি একটা কেকও দেই নাই, আমি একটা গিফটও দেই নাই ওকে। যে যার যার মতো গিফট দিচ্ছে, কেক আনছে, সুন্দর করে সবাই মিলে ইউনিটের পক্ষ থেকে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করছি। এবং ওর বার্থডেটা যে সেলিব্রেট করছি সেটাও চেষ্টা করছি খুব লোকি ভাবে করার। স্টিল অনেকে ছবি তুলছে, দিছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় তিথির জায়গায় বিধি থাকতে পারতো, এই জায়গায় আমি থাকতে পারতাম, এই জায়গায় অনেকেই থাকতে পারতো। ধরেন এই নেপালের শুটিং এ আসার কিছুদিন আগে আমার জন্মদিন ছিল, তখন আমি একটা শুটিং এ ছিলাম। সেই শুটিং এ আমার জন্মদিন কেক কেটে উদযাপন করছে সেটে। তো আপনারা কি বলবেন যে আমার জন্মদিন উদযাপনের জন্য ওই দিন শুটিং রাখা হয়েছে, শুটিং করা হয়েছে? আর নেপালের মতো একটা আউটডোর শুটে এমনি যাওয়া যায় না। একটা আউটডোর শুটের অনেক প্ল্যান লাগে, যেটা 1-1.5 মাস আগে থেকে করা লাগে। যে আউটডোর শুটের স্ক্রিপ্ট থাকা লাগে, অনেক কিছু আছে, আর্টিস্টদের স্কেডিউল, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, টিকেট, অনেক কিছু থাকে। সো বার্থডে উদযাপন করার জন্য নেপাল গেছি, এই কথাটাও আসলে যারা ইন্ডাস্ট্রি তারা আসলে এই কথাটা বলতে পারে না। বাইরের মানুষদেরকে আমি আর কি বলবো?